তোমরা সকলে ভালো আছো নিশ্চয়ই। আজকে আমি ক্লাস 12 এর ক্লাস করাচ্ছি। তো ক্লাস 12 মোটামুটি গাউসেস ল এগুলো হয়ে গেছিল, তার অ্যাপ্লিকেশন কিছু করিয়েছিলাম, কিছু বাকি ছিল, সেগুলো করাচ্ছি। তো তোমরা অনেকে ভিডিও দেখছো, কিন্তু ভিডিওয় কোনো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। তো ক্লাসটা বুঝতে পারছো কি পারছো না সেগুলো আমাকে বলবে কমেন্টে, ঠিক আছে? তো দেখছো অনেকে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু ক্লাসগুলো কেমন হচ্ছে বা তোমাদের অসুবিধা কি সেগুলো তোমরা জানাবে, ঠিক আছে? তোমরা জানালে আমি বলতে পারবো, কারণ এখানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট ইন্টারাকশন সেটা হচ্ছে না খুব একটা বেশি। তো তাই তোমাদের কি অসুবিধা হচ্ছে সেগুলো সেগুলো ঠিক আমি বুঝতে পারছি না, আমি আমার মতো করে করিয়ে যাচ্ছি এখন। যদিও এরকম ছাড়া তোমাদের কোনো উপায় নেই বা আমারও কোনো উপায় নেই, তবুও আমি বলি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে। যখন যা ভিডিও আসবে তোমরা দেখতে পাবে, কারণ আমারও সময় অনুযায়ী আমি মাঝে মাঝে একটা ভিডিও আপলোড করি। তো সেগুলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে মেসেজ চলে যাবে, ঠিক আছে? তো আর আমাকে নতুন করে মেসেজ দিতে হবে না। তো সেই জন্যই আমি বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে এবং নোটিফিকেশানেও ইয়ে দিয়ে দিবে, ক্লিক করে নিবে। যাই হোক, সেগুলো তো হচ্ছে মোটামুটি। তবুও তোমরা, আমি বলবো যে কমেন্টে কিছু জানাও, না জানালে আমি কিছুই বুঝতে পারবো না যে তোমরা কতটা ক্লাসকে ফলো করছো বা করছো না, ঠিক আছে? তো তাই আমি বলছি যে আজকে আমি সেই গাউসেস লর অ্যাপ্লিকেশানটাকে, একটা না দুটো অ্যাপ্লিকেশান বাকি ছিল, সেগুলো নিশ্চয়ই তোমরা খেয়াল রেখেছো, ঠিক আছে? তো সেগুলোর মধ্যে সেই প্রথম যেটা বাকি ছিল সেটা আমি করিয়ে দিই। সেটা কি বাকি ছিল? যে একটা চার্জ বডি আছে, চার্জ বডির একটু নেয়ার পয়েন্টে কি ডিটারমাইন করতে হবে? ইলেকট্রিক ফিল্ড। একটা চার্জ বডি আছে, আগেও এরকম একটা করেছিলাম, সেটা কিন্তু কি ছিল যে একটা মানে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর তার গায়ের উপর, সেটাকে আমি রাইট সার্কুলার সিলিন্ডার ধরে নিয়েছিলাম। যাই হোক, সেটা পরের কথা। এখানে চার্জ বডি আছে, দেখো আমি এই পয়েন্টে করছি, তাহলে এই পয়েন্টটাকে আমি ইয়ে করে আমি একটা কি করলাম, একটা রাইট সার্কুলার সিলিন্ডার করলাম। তোমরা জানো চার্জ বডি সবসময় আপার সারফেস এরিয়ায় সবসময় কি থাকে? চার্জ ডিসাইড করে। তো আর ভেতরে আমি একটা ইমাজিনারি একটা কি করলাম, ওই রকমই একটা রাইট সার্কুলার সিলিন্ডার ধরে নিলাম। যাই হোক, এখন আমি খুব ছোট করে বলছি, কারণ বইতে তোমাদের অনেক বড় করে করা আছে, তোমরা করবে, আমি ছোট করে করালেই তোমরা বুঝতে পারবে। দেখো এখানে তোমাকে কি বের করতে বলেছে, যারা ইংলিশ মিডিয়াম পড়ছে, টু ডিটারমাইন দ্য ইলেকট্রিক ফিল্ড ফ্রম আ নিয়ার পয়েন্ট বাই দ্য চার্জ বডি, ঠিক আছে? একটা চার্জ বডি খুব নিয়ার পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড ডিটারমাইন করছি। ওকে, ক্লিয়ার? তো এবারে আমি কি বলছি দেখো, আমি জানি কি যে ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজ বাই এপসাইলন নট, এটা আমি জানি অ্যাকর্ডিং টু গাউসেস থিওরাম, সারফেস ইন্টিগ্রাল অফ কোর্স। হ্যাঁ, তো এখন দেখো ইটা আমি যেহেতু এই বরাবর নির্ণয় করছি, তো এই বরাবর যে ই আছে দেয়ার পারপেন্ডিকুলার, তো এই ইটাকে আমি হিসেবের মধ্যে ধরছি না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কি, এই যে আমি রাইট সার্কুলার সিলিন্ডার ভেতরের দিকটা ধরেছি, এর দ্বারা গাউসিয়ান স্ফিয়ার, এর দ্বারা ইনক্লুশন অফ চার্জ কত? 0। কারণ দেখো চার্জ কোথায় ডিসাইড করছে? আপার সারফেস এরিয়া। ওকে, তো আপার সারফেস এরিয়া ডিসাইড করার জন্য এই যে গাউসিয়ান স্ফিয়ারের দ্বারা চার্জ ইনক্লুশনের পরিমাণ 0, তাই electric field due to that right circular cylinder of the inner surface area in the charged body is become 0. অভিলম্ব বরাবর সেটাও 0। তাই এখানে তোমাদের বইতে এরকম দেওয়া আছে, দেখবে টোটালটা একটা দেওয়া আছে ই ডট ডিএস প্লাস 0 প্লাস 0, একটা হচ্ছে এই অ্যাক্সিস বরাবর 0, আর এই যে রাইট সার্কুলার সিলিন্ডার ইনার সারফেস এরিয়ায় আছে সেটার জন্য 0। ক্লিয়ার হলো? এবার এখানে যে চার্জ বডি আছে তার টোটাল চার্জ কিউ ইন এনক্লোজ ইজ ইকুয়াল টু কি আছে? সিগমা ইনটু ডি। সিগমাটা কি? সারফেস চার্জ ডেনসিটি, যেটা আমি ফার্স্ট
চ্যাপ্টারে পড়িয়েছিলাম, সেকেন্ড চ্যাপ্টারে কি আমি বলেছি। হ্যাঁ, তো আমি এখানে সরাসরি এবারে কি লিখবো, যে ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজ বাই এপসাইলন নট। হয়েছে? কিউ এনক্লোজ মানে কি হবে, সিগমা ইন্টু ডিএস বাই এপসাইলন নট। এখানে ই ডট ডিএস এপসাইলন নট, ডিএস ডিএস কেটে গেল, তাহলে সিগমা ই ইজ ইকুয়াল টু কি হবে, সিগমা বাই এপসাইলন নট। ই ইজ ইকুয়াল টু কি হবে, সিগমা বাই এপসাইলন নট। বুঝে গেল? তো যাই হোক, আমি কি করলাম, যে তোমাদের বইয়ের মতো যদি আমি বলতে চাই, যে আমি একটা নিকট বিন্দুতে, একটা চার্জ বডি থেকে একটা নিকট বিন্দুতে আমি ইলেকট্রিক ফিল্ড ডিটারমাইন করছি, যেখানে চার্জ বডিতে চার্জগুলো তার আউটার সারফেস এরিয়া রিসাইড করছে। ঠিক আছে? তো সেগুলো তাই আমি একটা ইলেকট্রিক ফিল্ড ডিটারমাইন করলাম ফ্রম একটা কাছাকাছি একটা কোনো বিন্দুতে, নিয়ার পয়েন্ট, ফ্রম নিয়ার পয়েন্ট। ঠিক আছে? যাই হোক, তো মোটামুটি এটা বুঝতে পারলে। তো আগের যে তোমরা থিওরামগুলো মোটামুটি করেছিলে, সেগুলো আমি সামারাইজ করে দিয়ে তোমাদের ডাইরেক্ট প্রবলেমে আজকে চলে আসবো, নাহলে প্রবলেম না করালে তোমরা থিওরিটাকে ভালো করে বুঝতে পারবে না। ওকে? তো যাই হোক, প্রথম যে ছিল কি, একটা পয়েন্ট চার্জ থেকে আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড ডিটারমাইন করতে গেলে তুমি যে ফর্মুলা পেয়েছিলে সেটা কি, E is equal to Q by 4 pi epsilon naught r square। E is equal to Q by 4 pi epsilon naught r square। ঠিক আছে? তারপর একটা স্ফেরিক্যাল সেল ছিল, তার আউটার পয়েন্টে তুমি ডিটারমাইন করেছো, সেখানে রেজাল্টটা প্রায় এর মতোই সেম, কারণ আমি আউটার পয়েন্টে যখন ডিটারমাইন করছি ফ্রম স্ফেরিক্যাল সেল, তো স্ফেরিক্যাল সেলকে আমি একটা পয়েন্ট চার্জ হিসেবে ভেবে নিতে পারি, তাই করছি। কিন্তু ইনার পয়েন্টে ই বিকামস 0। থার্ড পয়েন্টে ছিল কি, একটা রাইট সার্কুলার সিলিন্ডার, মানে একটা পরিবাহী কারেন্ট ক্যারিং কন্ডাক্টর গায়ের উপর করেছিলাম, তো সেখানে ই ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই আর এপসাইলন নট। হয়েছে? তারপরে একটা প্লেনের জন্য করেছিলাম, সেখানে ই ইজ ইকুয়াল টু কি পেয়েছিলাম, সিগমা বাই 2 এপসাইলন নট। আর এখন পেয়ে গেলাম কি 5 নম্বর, যে একটা চার্জ বডি নিয়ার পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ডিটারমাইন করে আমি পেলাম সিগমা বাই এপসাইলন। তাহলে এগুলো তোমরা নোট ডাউন করে নেবে, যে এগুলো হলো গাউসেস ল অ্যাপ্লিকেশন। তো গাউসেস ল স্টেটমেন্টটা একবার বলে দিয়ে আমি সরাসরি প্রবলেমে চলে আসব। স্টেটমেন্টটা কি ছিল, যে একটা কি বলবো, যে বদ্ধতলের মধ্য দিয়ে মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, মোট অতিক্রান্ত ইলেকট্রিক ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স মানে ইংলিশ মিডিয়ামে তো তাহলে তড়িৎ ফ্লাক্স ইজ ইকুয়াল টু কি হবে, যে 1 বাই এপসাইলন নট অফ চার্জ এনক্লোজ বাই দ্য সারফেস এরিয়া। ঠিক আছে? তাহলে ওই গাউসিয়ান স্ফিয়ারের দ্বারা বা গাউসিয়ান তলের দ্বারা যে আধানটা আবদ্ধ আছে তা, সেটা ইনটু 1 বাই এপসাইলন নট, হোয়ার এপসাইলন নট ইজ দ্য ফ্রি স্পেস পারমিটিভিটি। হয়েছে? আর ইলেকট্রিক ফ্লাক্সটা বলে দিয়েছি, আমি সরাসরি প্রবলেম চলে আসবো। ইলেকট্রিক ফ্লাক্স মিন্স কি বাবু, ই ডট ডিএস। আমি বলেছিলাম এরকম যদি একটা সারফেস এরিয়া হয়, তো এর ভিতর দিয়ে মোট যে লাইন্স অফ ফোর্সেস যাচ্ছে সেটাই হবে কি ফাই ইজ ইকুয়াল টু ই ডট ডিএস। বোঝা গেল? তো মোটামুটি তোমাদের কি বললাম, যে গাউসেস লর অ্যাপ্লিকেশন এবং গাউসেস লর স্টেটমেন্ট, তড়িৎ ফ্লাক্স কাকে বলে, এখানে ই এর ইউনিট সবসময় হয় জানো তোমরা, নিউটন পার কুলম বা ভোল্ট মিটার, এগুলো আছে তোমরা জানো, এগুলো করতে পারবে। আচ্ছা, তারপর ফাই এর ইউনিট তো হয় কিরকম সেটাও তোমরা জানো, আমি এখনই অঙ্ক একটা করাবো, দিলে তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, আমি বলছি কি, এই অল্প সময়ের ভিতরে তোমাকে এই আমি একটা চ্যাপ্টার অনেকগুলো ভিডিও করছি, প্রায় 3টে 4টে 6টা ভিডিও হয়ে যাচ্ছে, কিছু করারও নেই। তো যাই হোক, সেগুলোকে তোমরা ভালো করে পড়ে রাফে টুকে বুঝে তারপরে ফের খাতায় নোট ডাউন করবে, তাহলে মনে হবে না আমি আমার ডেটা খরচ করে কিছুটা হলেও এই চ্যাপ্টারটাকে আমি আয়ত্ত করতে পেরেছি। ঠিক আছে? তুমি যদি কনক্লুড না করো সব জিনিসটাকে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তুমি কি পড়লে না, নামেই ভিডিও দেখছি, নামেই আমি অনলাইনে ক্লাস ফলো করছি, কিন্তু কিছুই লাভ হচ্ছে না, তোমার খাতা কিন্তু ফাঁকা, আর কিছুদিন পরে তোমার মাথাও টোটালি ফাঁকা হয়ে যাবে। তাহলে অতএব তুমি ভালো করে ভিডিওটাকে দেখো, বারবার রিওয়াইন্ড করে দেখো, এবং তারপর তুমি রাফে প্র্যাকটিস করো,
বই ফলো করো, তারপরে ফেয়ার খাতায় সেটাকে নোট ডাউন করো। ঠিক আছে, তাহলে গাউসেস ল মোটামুটি হলো, তার অ্যাপ্লিকেশনগুলো মোটামুটি বললাম। ঠিক আছে, তো এবারে আমি সরাসরি প্রবলেমে চলে আসছি। আচ্ছা, প্রবলেমে আসার জন্য আমি প্রথমেই বলি যে আমি যেহেতু গাউসেস ল করালাম, তাই গাউসেস লরই প্রথমে কিছু প্রবলেম আমি করিয়ে দিই। কারণ থিওরিটা তোমরা পড়বে এরকম, যখন কোনো থিওরি পড়বে সেই থিওরির করসপন্ডিং প্রবলেমগুলো আগে করে নেবে, দিলে তোমাদের থিওরিটা বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো প্রবলেম সেট 1 দেখো, আমি ছায়াপত্র শ্রেণী বই স্ট্যান্ডার্ড বই দিয়ে করাচ্ছি, যাতে তোমরা সকলেই ফলো করতে পারো। এবং অঙ্কের দাগ নাম্বারগুলো আমি একদম রিসেন্ট যে বইটা বেরিয়েছে, মানে 2020 যে আপডেটেড ভার্সন আমাদেরকে দিয়ে গেছে, তো সেই ভার্সন অনুযায়ী আমি করাচ্ছি। আমি ছায়াপত্র শ্রেণী অ্যাড দিচ্ছি না, কিন্তু আমার মনে হয় তোমাদের স্ট্যান্ডার্ডে, তোমাদের যে এইচএস স্ট্যান্ডার্ডে এটাই হচ্ছে বেস্ট বই। ঠিক আছে, তো তুমি এক্সাম্পল দেখো না, কারণ এক্সাম্পলে বিভিন্ন অঙ্ক বিভিন্নভাবে করা আছে। তুমি আগে নিজে অ্যাপ্লিকেশন করো, নিজেই করো, বুঝো, তারপরে না পারলে স্যারের হেল্প নাও বা অ্যাপ্লিকেশনগুলো দেখো। কারণ অ্যাপ্লিকেশন বা এক্সাম্পলগুলো দেখার অর্থ হচ্ছে এটাই, তোমাকে একটা পার্টিকুলার দিকে তোমার থিঙ্কিং এবিলিটিটাকে ডাইভার্ট করে দাও, সেটা কখনো উচিত নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, তোমার নিজস্ব যে ক্রিয়েটিভ থিঙ্কিং এবিলিটি সেটাকে আমি নষ্ট করে দিচ্ছি, সেটাও উচিত নয়। ওকে, তো প্রবলেম সেট 1 এর প্রথমেই দেখা তড়িৎ ফ্লাক্স এবং গাউসের উপপাদ্য, কয়েকটা টপিক অনুযায়ী থিওরি এবং তার টপিক এই অনুযায়ী অঙ্কগুলো আছে। তো প্রথমেই অঙ্কটা আছে দেখো যে 21 এই অঙ্কটায় কি আছে, এক্স অক্ষ বরাবর। এখানে আমি কি বলেছিলাম যে একটা তুমি লাইন টানবে। তুমি অঙ্কটা পড়ে কিছু বুঝতে পারো কিংবা না পারো, যে ডেটাগুলো দেওয়া আছে তোমাকে লিখতে হবে, অ্যান্ড হোয়াট টু ডিটারমাইন সেটাও তোমাকে কোয়েশ্চেন মার্ক দিয়ে লিখতে হবে। তো এখানে দেওয়া আছে এক্স অ্যাক্সিস বরাবর ই ইজ ইকুয়াল টু কত, 200 নিউটন পার কুলম্ব হয়েছে। আচ্ছা, ওয়াই জেড অ্যাক্সিস বরাবর অবস্থিত এটা হচ্ছে কত, সারফেস এরিয়াটা মানে এসটা ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে ও, 20 সেন্টিমিটার। তার আমাকে কি করতে হবে, হোল স্কয়ার করতে হবে। তো এখানে আমি মিটারে করে নিচ্ছি, কারণ এটা এই সাইডে আছে দেখতে পাচ্ছ, তাহলে 0.2 দিয়ে ডিভাইড করে দিয়েছি মিটার স্কয়ার, তাহলে 0.04 মিটার স্কয়ার। এবারে আমাকে কি ডিটারমাইন করতে বলেছে দেখে নাও, 20 সেন্টিমিটার বাহুবিশিষ্ট বর্গাকার ক্ষেত্রের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স করো। তাহলে চোখ বন্ধ করে তুমি কি করবে বাবু, ফাই ইজ ইকুয়াল টু কি করবে, ই ডট ds হলো। তাহলে ই ডট এস হবে, ইটা কত দেওয়া আছে 200। আচ্ছা, তো এখানে 0.04, এটা কিছু দেখো ইউনিটটা আমি বলেছি নিউটন পার কুলম, c⁻⁻1 মিটার স্কয়ার। তাহলে কত হয়ে গেল, ইজ ইকুয়াল টু 8 নিউটন মিটার স্কয়ার। বোঝা গেল কি বললাম? তাহলে যখনই তোমাকে তড়িৎ ফ্লাক্স নির্ণয় করতে বলবে, তুমি কি করবে, তুমি যখনই তোমাকে তড়িৎ ফ্লাক্স নির্ণয় করতে বলবে তখনই তুমি ই ডট ডিএস বের করবে। ঠিক আছে, ই ডট ডিএস বের করবে, দিলে তোমারই সুবিধা হবে। হলো, তো ইউনিটটাও ভালো করে দেখে নিবে, নিউটন পার কুলম পার মিটার স্কয়ার হলো। তাহলে আমি প্রথম গাউসেস লর প্রথম প্রবলেমটা হলো। দ্বিতীয় প্রবলেমও ঠিক সেরকমই আছে, ওটা ঘনক বলেছে, ওটাও নির্ণয় করবে। এবারে 23rd প্রবলেমটা দেখো, 23 প্রবলেমটা দেখো, ই দেওয়া আছে। তাহলে এখানে সেরকমই তুমি ইটাকে লিখে ফেলবে, মুছে দিবে এগুলো। ঠিক আছে, যেটা যেরকম বলবে সেরকম ভাবে তোমার ডেটাগুলো লেখা থাকবে। ঠিক আছে, ই ইজ ইকুয়াল টু কি বলেছে, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ হয়েছে। আচ্ছা, এস ইকুয়াল টু কি বলে দিয়েছে, 10i ক্যাপ। তাহলে তুমি জানো এখানেও তোমাকে তড়িৎ ফ্লাক্স নির্ণয় করতে বলেছে, তাহলে ফাই ইজ ইকুয়াল টু কি করবে, সেই একই ভাবে ই ডট ডিএস। তাহলে এখানে ডট প্রোডাক্ট দেখো, আই এর সঙ্গে আই যাবে, বাকিগুলো সব পারপেন্ডিকুলার 0 হয়ে যাবে, তাহলে সিম্পল।
তাহলে তুমি কি করবে 3 × 10 = 30 ইউনিট লিখবে না, ইউনিট যেহেতু তুমি জানো 5 ইউনিট, অতএব তোমাকে যদি এটা না মনে পড়ে তাহলে তুমি ইউনিট লিখে দেবে, বইতে শুধু ইউনিট লেখা আছে, কোনো ইউনিট নেই বলে। কি বললাম বোঝা গেল? তো এসআই ইউনিট দিয়ে দিবে কিছু বলা না থাকলে। তো এখানেও E.ds, তাহলে আমি কেন করলাম দেখো ডট করেছি, I.i তেই শুধু ভ্যালু পাওয়া যায়, I.j দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, দেয়ারফর cos 90 বিকাম 0। তো সেটা হয়ে গেল, তো তড়িৎ ফ্লাক্স নির্ণয় করতে পারলে। তো বাকি 24 এর প্রবলেমও সেরকম আছে, তোমরা আশা করি পারবে। প্রবলেম সেট 2ও করানো হবে, কিন্তু এইটুকু সময়ের ভিতরে আমি কত কি বোঝাবো তোমাদেরকে বলো। তো এটা মোটামুটি হলো গাউসেস লটা ভালো করে করলে, তার অ্যাপ্লিকেশনগুলো করলে এবং তার প্রবলেম সেট 1 এর প্রবলেমগুলো হয়ে গেল, তাহলে অনেকটা দূর তুমি এগিয়ে গেলে। এবং সবথেকে বড় কথা কি, গাউসেস ল থেকে প্রবলেম তোমাদের এইচএস এ কিছু না কিছু থিওরি অ্যাপ্লিকেশন বা প্রবলেম আসবেই আসবে, তোমাদের কি বলে WBJEE তেও আসবে এবং নিটেও আসবে। গাউসেস ল এমন একটা জায়গা, এগুলোকে বাদ দিয়ে কিন্তু কখনোই কোনো প্রবলেম বা কোনো প্রশ্ন মানে একটা হোল সিলেবাসের উপরে করা যায় না, অতএব কিছু না কিছু আসবে, সেই ভেবে ওই পজিটিভনেসটা নিয়ে তোমাকে পড়তে হবে যে এই জিনিসগুলো পরীক্ষায় আসবে, এগুলো ইম্পর্টেন্ট জায়গা, এগুলো করা মানে আমি অনেকটা দূর এগিয়ে গেলাম। একটু আশা নিয়ে না এগোলে সেই পথটা অনেকটা দুরূহ লাগে। তো সেগুলো তোমরা একটু পজিটিভনেস প্রথম থেকেই নিয়ে নিবে, ওকে? তো দেখো এরপরে আমি বাকি প্রবলেমগুলো করাচ্ছি। প্রথম প্রবলেম সেট 1 এ দুটি আধানের মধ্যে পারস্পরিক বল। তো এই যে একদম পার্টিকুলার একদম এই চ্যাপ্টারের প্রথমের দিকে যে প্রবলেমগুলো, সেগুলো কিসের নিয়েছিল? কুলম্বস ল, তাই না? তো কুলম্বস লর ফর্মুলা কি ছিল আমি একের দাগে প্রবলেম করাচ্ছি। F = কি ছিল, আমি ফর্মুলাগুলো লিখিয়ে দিলে তোমাদের সুবিধা হবে ওটাকে মেমোরাইজ করতে, যে অ্যাকচুয়ালি কি ছিল লটা। 1/4πε0 q1 q2/r²। এটা কিসের ক্ষেত্রে? এসআই সিস্টেমের ক্ষেত্রে। আবার সিজিএস এর ক্ষেত্রে কি ছিল? কে ছিল, এখানে আমি কেটা লিখছি না, কে হচ্ছে এর মানটা 1/4πε এসআই তে, k = 1 ইন সিজিএস অ্যান্ড ইয়ার মিডিয়াম। তাহলে সিজিএস এ যদি আমি ফর্মুলা লাগাই, কারণ এখানে তোমাদের পর কয়েকটা আছে, তাহলে q1 q2/r² হয়ে k = 1। তাহলে মনে থাকবে এই যে এই জিনিসটা। এবারে তোমাদের তাহলে এটা কি না, দুটো চার্জ বডির মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল আমি কুলম্বস ল অফ অ্যাট্রাকশন ও রিপালশন অফ ফোর্সেস থেকে আমাকে ডিটারমাইন করতে হবে। তো আগে আমি যখন পড়াবো অঙ্কটাকে খুব সিম্পল লাগবে, যখন তুমি চিন্তা করবে অঙ্কটা তোমার কাছে কঠিন লাগবে, তা যেন না হয়। তুমি ভালো করে থিওরিটাকে বুঝলে, আমি তাই প্রত্যেকটা মানে টপিকের অঙ্কগুলো করানোর সময় ফর্মুলাগুলো লিখে দিচ্ছি, সেগুলোকে ভালো করে ফলো করবে, হলো? আচ্ছা, এবারে বলেছে দুটি সমান আধান বিশিষ্ট বায়ু 10 সেন্টিমিটার দূরে আছে, তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা F = কি বলে দিয়েছে? 50 mg ওয়েট। আচ্ছা, Q1 = Q2 = Q, আর কি বলে দিয়েছে? R = 10 সেন্টিমিটার। তাহলে দেখো বাবু, এখানে সবগুলোই কিন্তু সিজিএস এ আছে, তো আমি সরাসরি F = আমি আর এসআই সিস্টেমে আর কনভার্ট করব না, করতেও পারো, করলে দেখো সবগুলোকে কনভার্ট করতে হবে। তাই যখন তোমার পক্ষে যেটা ইজিয়ার, পরীক্ষায় কখনো বলে দিবে না তুমি অ্যান্সার এসআই তে করো বা সিজিএস এ করো, তোমার যেটা ইজি সেটাই তুমি করবে। তো এখানে যে ফোর্সের যে ইউনিটটা দেওয়া আছে, এটা কিসের ইউনিট মনে করো দেখি? এই ইউনিটগুলো তোমাকে ভালো করে জানতে হবে, এটা হচ্ছে ফিজিক্সের একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যে ইউনিট এবং ডাইমেনশন যে ভালো করে যদি তুমি একটু মোটামুটি আইডিয়া না রাখো, তাহলে প্রত্যেকটা প্রবলেম করতে গিয়ে কিছু না কিছু অসুবিধার সম্মুখীন তুমি হবেই। তাহলে F = 50 মিলিগ্রাম ওয়েট, এটা হলো ফোর্সের মানে বলের অভিকর্ষীয় একক, তার মানে গ্র্যাভিটেশনাল ইউনিট অফ দ্য ফোর্সেস, হলো? যারা ইংলিশ মিডিয়ামে পড়ছো, তো সেটাকে তোমাকে নর্মাল ইউনিট অ্যাবসলিউট ইউনিটে নিয়ে চলে আসতে হবে। দেয়ারফর F = 50 mg ওয়েট, আমি বলে দিচ্ছি ইউনিটটা কনভার্সন করে, 50 × 10⁻³ গ্রাম ওয়েট। দেখো মিলিগ্রাম ওয়েটটাকে গ্রাম ওয়েটে করলো, তারপরে 50 × 10⁻³ × 981 ডাইন, কারণ W = কি জানো তুমি বাবু? mg, তাই না? তো সেখানে ফোর্সের অভিকর্ষীয় একক, এগুলো ক্লাস 9 এও ভালো করে এক্সপ্লেন করা ছিল, তার আগেও ছিল, তার পরেও পড়েছো।
তোমাদের 11এও পড়েছো। তো সেগুলোকে যদি একটু ভালো করে বুঝতে, তাহলে এখন তোমাদের এইটা ধরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পারছো যারা একটু ঠিকঠাকভাবে পড়েছো। হলো? তো এটা তুমি ফোর্সটাকে বের করে নিলে, তারপরে আর কিছুই নয়, এফ ইজিক্যাল টু বসিয়ে দিবে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে দেয়ারফর কিউ স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এফ ইন্টু আর স্কোয়ার। কিউ ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার অফ এফ আর স্কোয়ার সমান আর অফ আর ইন্টু রুট ওভার অফ এফ। তুমি এই পর্যন্ত বের করার পর এফ এর ভ্যালুটা বসাও। এখানে অঙ্কগুলো করার ক্ষেত্রে ক্যালকুলেটর আছে কোনো ব্যাপার নয়, কারণ তুমি আগে থেকে যদি এখান থেকে যদি ভ্যালুগুলো বসাতে শুরু করো, তাহলে তোমার দেখো ওই নাম্বারগুলোকে তোমাকে বারবার রাইট ডাউন করতে হবে। তো সেক্ষেত্রে এরর আসার সম্ভাবনা খুব প্রচুর। তাই আমি বলে দিচ্ছি যে একদম ফর্মুলাকে ডিরাইভ করে তারপরে তুমি ভ্যালু বসাও। ইজ দ্যাট ক্লিয়ার? ঠিক আছে, তারপরে এখানে ভ্যালু বসাও, তোমার রেজাল্ট চলে আসবে। কিসে আসবে? স্টার্ট কুলম মানে সিজিএস ইউনিট। ঠিক আছে, তো যাই হোক, এটা মোটামুটি হলো। তো তারপর একটা আলাদা ধরনের অঙ্ক করাচ্ছি, দেখো 4-এরটা না, তারপর 2-এরটা দেখো 2:3 বলেছে, তাহলে একটা 2 কিউ ধরবে, একটা 3 কিউ ধরবে। তো সেই অনুযায়ী এফ কুলম্বস ল অ্যাপ্লাই করবে। 4-এর জায়গায় অঙ্কটা দেখো, হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের মধ্যে কি পরিমাণ বল কাজ করবে। ধরে নাও ইলেকট্রনের আধান দিয়ে দিয়েছে, আর কি দিয়েছে, প্রথম কক্ষের ব্যাসার্ধ। তো এটা করতে গেলে তোমাকে প্রথম হাইড্রোজেন পরমাণু তোমাকে মোটামুটি ইলেকট্রনিক স্ট্রাকচারটা মোটামুটি ভালো করে একটু দেখতে হবে। তো সেক্ষেত্রে তুমি কি করবে বাবু, আমি জানি জেড ই, এটা হচ্ছে কি নিউক্লিয়াস, এন লিখে দিলাম, এখানে ইলেকট্রন একটা ঘুরছে, তাই না? তো আমি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কি জানি বাবু, একটা নিউট্রন, একটা প্রোটন, আর এখানে নিউট্রন নিয়ে আমার কোনো দরকারই নেই, আর এখানে একটা ইলেকট্রন হয়েছে। তো সেক্ষেত্রে তুমি কি করবে, তো হাইড্রোজেন অনেকগুলো আইসোটোপ থাকে, তোমরা জানো, কেমিস্ট্রি পড়ছো, সেগুলো জানো। আমি প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রাইটিয়াম, এগুলো আমার নিউট্রন যেহেতু আমার কোনো কাজে নেই, তাহলে আমি জানি একটা ইলেকট্রন আর একটা প্রোটন। তো যাই হোক, এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স এই আগের মতোই ফর্মুলা, ঠিক আছে? তো ই স্কোয়ার মানে ই ইন্টু ই বাই আর স্কোয়ার, তুমি যদি এ সাইডে ধরো তাহলে কত হবে, 1/4πε0। ঠিক আছে, হলো? আর বাকিটা তোমরা কোথায় এই স্ট্রাকচারটা যদি জানতে পেরে যাও, তাহলে তোমার পক্ষে কোনো ব্যাপার না এই কি বের করা, যে অ্যাট্রাকশন ফোর্সটা বের করতে চেয়েছে, তাহলে সেটা তুমি বের করার কোনো ব্যাপার না। স্টার্ট কুলম আছে, তুমি সিজিএসএ বের করে ফেলবে, কোনো অসুবিধা নেই, উত্তর তাহলে তোমার কাছে ডাইরেক্ট বেরোবে। ওকে, তারপর 5-এরটা একটু আলাদা, সেই একই ধরনের। দেখো যে 5-এরটা ওই ছবিটা আমি একে বলছি, দেখো যে বলেছে ইলেকট্রনের আধান ই এবং ভর এম, একটি জেড ই আধানযুক্ত নিউক্লিয়াস চারিদিকে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, তাহলে ইলেকট্রনের গতিবেগ কত? ঠিক আছে, তো ইলেকট্রনের গতিবেগ কত বের করতে গেলে তোমাকে কি করতে হবে বাবু, আমি জানি যখন কোনো বস্তুর চারপাশে অন্য কোনো বস্তু ঘোরে, তখন আমাকে ক্লাস 11-এর রোটেশনাল মোশন কি শেখায়, আমাকে কি সাপ্লাই দিতে হবে, অভিকেন্দ্র বল। না হলে অপকেন্দ্র বলের জন্য সে কি হয়ে যাবে, ও বেরিয়ে চলে যাবে। তো এখানে mv স্কয়ার বাই আর ইজ ইকুয়াল টু কি হবে, জেড স্কয়ার বাই আর স্কয়ার। দেখো এই দুটোর ভিতরে অ্যাট্রাকশন ফোর্স যদি আমি এখানে, আমি হাইড্রোজেনের ক্ষেত্রে জেড ইকুয়াল টু কি ছিল, 1, তাই আমার এখানে ই স্কয়ার বাই আর স্কয়ার আমি লিখেছিলাম। কিন্তু সব অ্যাটমের ক্ষেত্রে তো তা নয়, আমি জানি না তার অ্যাটমিক নাম্বারটা কত, আমি ধরলাম অ্যাটমিক নাম্বার কি, জেড। Therefore, attraction force between the nucleus and the electron becomes z square by r square, 1/4πε বলে দিতে পারো। আমি সিজিএসএই করছি, ধরে নিলাম। দিয়ে এখান থেকে তুমি ভি এর ভ্যালুটা বের করতে পারো, খুব ইজি, দেখে নাও, তবু আমি করে দিচ্ছি। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, জেড ই স্কোয়ার বাই এম ইন্টু আর, দেখে নাও। দেয়ারফর ভি ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার অফ জেড স্কোয়ার বাই এম আর। তো অঙ্কগুলো যখন তুমি, এখন তো সরাসরি তোমার সামনে স্যার নেই, অতএব তুমি যখন স্যারকে ছাড়া, স্যারকে ব্যতীত তুমি যখন এই ক্লাসগুলোকে ফলো করে নিজে অঙ্কগুলোর করার চেষ্টা করছো এবং হয়ে যাবে উইথাউট এনি হেল্প ফ্রম দ্য এক্সাম্পল অর এনিওয়ান এলস, তখন তোমার মনে কিন্তু কনফিডেন্স গ্রো করবে, এবং সেটা খুবই পজিটিভ সাইড। এটা হয়তো লকডাউনটা মানে লকডাউনটা না থাকলে হয়তো এই পজিটিভনেসটা তুমি পেতে না। এটা একটা বিরাট সুযোগ, হ্যাঁ। অতএব তুমি সেটা ভালো করে দেখো, এই সুযোগটাকে কাজে লাগিয়ে তুমি নিজেকে অ্যাডভান্টেজের দিকে
তুলতে পারছো কিনা। তো ভিটা তাহলে আমি যখন কোনো পার্টিকেলের চারপাশে ঘুরবে সেখানে mv স্কয়ার বাই আর ইজ ইকুয়াল টু, যেমন গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে ছিল সেখানে আমি গ্র্যাভিটেশনাল ফোর্স লিখেছিলাম, কি ছিল সেখানে m1 m2 মানে g ইনটু m1 m2 বাই আর স্কয়ার। তো এখানে কুলম্বস অ্যাট্রাকশন ফোর্স z স্কয়ার বাই আর স্কয়ার, যেটা কেন বললাম অ্যাটমিক নাম্বার। ও তো মোটামুটি এগুলো বুঝতে পারলে এখানে তোমাদের শেষের দিকে ওই দুটি আধানের মধ্যে পারস্পরিক বল, ওর শেষের দিকে কিছু কি আছে ইকুইলিব্রিয়ামের অঙ্ক আছে, তো সেগুলোকে একটু আমি বলে দিই, কারণ সবগুলো তো আর করানো সম্ভব নয়, আমি পরে না হলে তোমার যদি অসুবিধা হয়ে পড়বে। তো ইকুইলিব্রিয়ামে বলার অর্থে ধরো এখানে আমি একটা চার্জ, এটাকে ডাইপোল ভাববে না, এটা একটা চার্জ বডি, প্লাসও থাকতে পারে, এটা প্লাসও থাকতে পারে, মাইনাসও থাকতে পারে, যে কোনো থাকতে পারে। ধরো এটার ভিতরে একটা 10 সেন্টিমিটার ডিস্টেন্স আছে, আমি একটা জেনারেলি বুঝিয়ে দিচ্ছি। বলেছে প্রথম আধান থেকে 5 সেন্টিমিটার দূরত্বে আর একটা কিউ আধান নেই, তাহলে এ কি ইকুইলিব্রিয়াম স্টেটে আছে বা নেই। তো সেক্ষেত্রে তুমি কি করবে, যে মোট এর উপরে এর দ্বারা অ্যাট্রাকশন ফোর্স, এর দ্বারা অ্যাট্রাকশন ফোর্স তোমাকে বের করতে হবে। আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি আমি শর্ট করে বলে দিই, দ্য রেজাল্টেন্ট ফোর্স অ্যাপ্লাইড অন দ্যাট চার্জ উইল বি 0, দেন উই ক্যান সে দ্যাট ইট ইজ ইন ইকুইলিব্রিয়াম স্টেট। কি বললাম বোঝা গেল? যখন আমি বলতে পারবো যে total resultant force on that charge become 0, then we can say that the q charge is in equilibrium state. তোমার চার্জের কনফিগারেশন আলাদা হতে পারে, তাহলে সব ক্ষেত্রেই আমাকে কি বের করতে হবে, whether it is in equilibrium or not, যদি তোমাকে এরকম বের করতে দেয়, then চার্জের কনফিগারেশন whatever may be, you have to find out the resultant force on that particular charge q. Okay, then you can say that it is in equilibrium or not. When f resultant is equal to 0, then you can say that it is in equilibrium state. When f is not equal to 0, when f resultant is not equal to 0, then you can say that it is in not in equilibrium. Okay, তো এইগুলো ইকুইলিব্রিয়াম অঙ্কগুলো করবে, আমি দ্বিমেরুর অঙ্কগুলো দিয়ে করিয়ে শেষ করাবো। দ্বিমেরুর ক্ষেত্রে দুটো ভ্যালু বের করতে হয়। দেখো দ্বিমেরুর ক্ষেত্রে দুটো টাইপের অঙ্ক আছে, যেমন তোমাদের আমি 17-18 আছে এখানে। আচ্ছা, তো সেক্ষেত্রে 17-18 অঙ্কগুলো করতে গেলে যে তোমাকে দুটো টাইপের আছে, একটা p is equal to 2ql, এরকম ধরনের অঙ্ক একটা বের করতে হবে, p is equal to 2ql। আর একটা মানে এটা কি ডাইপোল মোমেন্ট, আর একটা টর্ক tau is equal to p cross, এটাই দিয়ে বেশি আসার সম্ভাবনা অঙ্কগুলো, আরও বিভিন্ন টাইপের আছে। তাহলে তোমাদের 17 অঙ্ক একটা আছে, 17 নয় 18 সরি 18 অঙ্ক একটা আছে। দেখো তোমাকে ডাইপোল মোমেন্ট বলে দিয়েছে, পি বলে দিয়েছে, ই বলে দিয়েছে, তাহলে ক্রস প্রোডাক্ট বের করবে, টাউ ইজ ইকুয়াল টু পেয়ে যাবে, এবং তার একক কি হবে বাবু, নিউটন মিটার। এককগুলো মনে রাখবে, ঠিক আছে? তো পি ইজ ইকুয়াল টু কিউএল আর টাউ ইজ ইকুয়াল টু পি ক্রস, এর থিওরিটাও ভালো করে বলে দিয়েছিলাম। হ্যাঁ, থিওরিটাও ভালো করে মনে রাখবে, পি ই সাইন থিটা দিয়ে হয় যেটা, দেখো পি ক্রস ই আমি বলতে পারি। তো এগুলোকে তোমরা ভালো করে করবে, ঠিক আছে? তাহলে আমি কিছু প্রবলেম আজকে গাউসেস ল নিয়ে করালাম, কিছু প্রবলেম কুলম্বস ল নিয়ে করালাম, এবং কিছু প্রবলেম ডাইপোল নিয়ে করালাম, ডাইপোল মোমেন্ট অ্যান্ড টর্ক অন দ্য ডাইপোল। এটা কেন হলো না, সবসময় তোমাদের বলবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ডাইপোলের ক্রিয়াকলাপ, দ্য অ্যাক্টিভিটি অফ দ্য ডাইপোল in uniformly distributed electric field, that means E is same in every point of that experimental surface area. কি বলে মনে থাকবে? কিন্তু in real life actually distance vary করলে electric field should be differ from one point to another point, কিন্তু তোমাদের সেই নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ইলেকট্রিক ফিল্ডের প্রবলেম অতটা তোমাদের সিলেবাসে নেই, তোমাদের খালি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ভালো করে তোমরা দেখবে। ওকে, ঠিক আছে? তাহলে এই প্রবলেমগুলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পুরো ভিডিও দেখো, হ্যাঁ, এবং চ্যাপ্টারটা মোটামুটি রাফে ওয়ার্কআউট করে ফেলে রেখো। ভিডিও বেশি লেন্দি হয়েছে, আমি আর কথা বলছি না, তবে লাস্টে বলে দিই, অনেক স্যারেরা এখন ক্লাস করাচ্ছেন, যার কাছে যতটুকু পাও সেটা সাদরে গ্রহণ করো, দেখবে একটু একটু করেই তোমার পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। সব স্যারেরাই করাচ্ছে, কিন্তু সব স্যারদের পক্ষে সব জিনিসটা করানো সম্ভব নয়, সেটা আমার পক্ষেও সম্ভব নয়। যেগুলো মেন পয়েন্ট সেগুলোকে আমি
কভার করার চেষ্টা করেছি। ঠিক আছে, ভালো থেকো।